আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। আবারও শ্রমিক বিক্ষোভে অশান্ত আশুলিয়া শিল্প এলাকা। সরকার ঘোষিত বার্ষিক ৯% ইনক্রিমেন্ট প্রত্যাহার সহ নতুন আরও কিছু দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি পালন করেছে আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। সকালে কাজে যোগ দিয়েও কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখেছে। এ কারণে বেশ কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। হঠাৎ পোশাক খাতে এ ধরনের বিশৃঙ্খলার পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মালিক পক্ষের ইন্ধন দেখছে সরকার। বেতন বৃদ্ধি নিয়ে আজ আবারও শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে সরকার এবং মালিক পক্ষ। সচিবালয়ে এই বৈঠকে উপস্থিত থাকবেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখওয়াত। হঠাৎ ডাউন হয়ে যাওয়ার ৩.৫ ঘন্টা পর মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সচল হয়েছে। তবে বিশ্বজুড়ে কিছু ব্যবহারকারী এখনও ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাক্সেস করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বুধবার রাত ১২টায় মেটার জনপ্রিয় পরিষেবাগুলো বিশ্বজুড়ে ডাউন হতে শুরু করে। ধীরে ধীরে প্রযুক্তিগত এক ত্রুটির সম্মুখীন হন ব্যবহারকারীরা। দীর্ঘ ৩.৫ ঘন্টা পর বাংলাদেশ সময় রাত ৩টা ৩০ মিনিটের দিকে সচল হয় হোয়াটসঅ্যাপ। ধীরে ধীরে সচল হতে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার। আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট downdetector.com বলছে, বিশ্বজুড়ে বড় প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছেন মেটার ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের জন্য বড় স্পাইক দেখায়, যার ফলে অনেকেই সমস্যায় পড়েছেন। যাঁদের রক্তে মুক্ত এদেশ। দেশের সবচেয়ে কম বয়সী বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান ১৮ বছর বয়সে গর্জে ওঠেন শত্রুর মেশিন গান পোস্ট ধসিয়ে দিয়ে জয়ের বন্দরে এগিয়ে নিয়ে যান এক ধাপ। দেশের জন্য প্রাণ উৎসর্গ করলেও নামমাত্র সম্মানী ভাতা ছাড়া তার পরিবারে জোটেনি তেমন কিছুই। অভাব অনটনকে সঙ্গী করে কষ্টে সৃষ্টে চলছে তার পরিবারের জীবন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন, বীরশ্রেষ্ঠের পরিবারের খবর সহযোগিতা করেছেন ঝিনাইদহ প্রতিনিধি শিপলুজামান। 18 বছর বয়স যখন দুরন্তপনার নেশা কাটে না কৈশোরের, তখন দেশ বাঁচানোর যুদ্ধে নিজেকে নিবেদিত করতে চাইলে সাহস করেনি তার কমান্ডার ক্যাপ্টেন হাফিজ। রান্নাঘর থেকে কয়েক সপ্তাহের প্রশিক্ষণ শেষে রণাঙ্গনে সাহসী যোদ্ধায় রূপান্তরিত হন হামিদুর। শ্রীমঙ্গলের ধলাইতে পাকিস্তানি শত্রুর মেশিনগান পোস্টের কারণে যখন এগুতে পারছিল না ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তখন জীবন বাজি রেখে ট্রোলিং করে গ্রেনেড দিয়ে ধ্বংস করে মেশিনগান পোস্ট। বিনিময়ে শত্রুর মেশিনগানের গুলিতে ঝাঁঝরা হয়ে নিভে যায় এই বীরের জীবন প্রদীপ। গত 15 বছরের বেশি সময় মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল কিংবা ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন হলেও প্রদীপের নিচে ঠিকই রয়ে গেছে অন্ধকার। অভাবের সাথে লড়াই করে পৃথিবী ছেড়েছেন হামিদুরের বাবা মা। পরিবারের যারা বেঁচে আছেন তাদের কষ্টের কথা শোনারও যেন কেউ নেই। আমাদের বাড়িটা জরাজীর্ণ অবস্থায় আছে। তা আমরা শুনেছি যে আমাদের বাড়িটা 1,73,00,000 টাকা বাজেট হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কয়েক বছর ধরে আমরা ঘোরাঘুরি করেও অর্থ ছাড় করতে পারিনি। 1981 সালে বসবাসের জন্য সরকারিভাবে বাড়ি তৈরি করে দিলেও সংস্কারের অভাবে খসে পড়ছে পলেস্তারা। অভাব অনটনের সাথে লড়াই করে কাটছে দিন। বীরশ্রেষ্ঠের পরিবারের কারো চাকরি হয়নি মুক্তিযোদ্ধা কোঠায়। প্রশ্ন জেগেছে, তবে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি করছেন কারা? গ্রামের নাম পরিবর্তন করে হামিদনগর করার কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। ঝিনাইদহে কিছু প্রতিষ্ঠানে বীরশ্রেষ্ঠ হামিদুরের নাম ব্যবহার করা হলেও তাকে জানার নেই সমৃদ্ধ কোনো স্মৃতি জাদুঘর। খালিশপুর গ্রামের নাম বদলে হামিদনগর করার সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি 53 বছরেও। জরুরি ভিত্তিতে কমিউনিটি ক্লিনিক নির্মাণ হলে এলাকার মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছায় যাবে। এটা হসপিটাল একটু সরকারের কাছে দাবি করছে, এটা হসপিটাল যেন হয়। বীরের নামে স্মৃতিস্তম্ভ ও জাদুঘর সমৃদ্ধ করার গতানুগতিক আশ্বাস দিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। যতটুকু ওনার আছে সবকিছু সংরক্ষিত, ঠিক আছে। ভবিষ্যতে আর কোনো পরিকল্পনা আপাতত আমাদের নেই। মাইদুর রহমান রুবেল, আরটিভি। বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো যোদ্ধার বীরত্বে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এই দেশের।
53 বছর পরে আবারও তরুণদের বীরত্বে মুক্ত হলো বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর বীরত্বে মুক্তির স্বাদ পেল দেশের মানুষ, তাদেরই একজনের যুদ্ধ জয়ের গল্প শুনব এবারের পর্বে। সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্জয় এবং গাইবান্ধা প্রতিনিধি ফেরদৌস জুয়েলের তথ্য ও চিত্রে থাকছে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাইফুল ইসলামের গল্প। একাত্তরের আগে আমি পড়াশোনা করতাম পাবনায়। আমরা গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিয়েছি। আমরা বলি যে এখানে বসে থাকার চেয়ে একটা যুদ্ধক্ষেত্র ঘুরে আসাটা ভালো। সেখানে আমরা চলে আসি। আসার পরও ব্রহ্মপুত্র নদী দিয়ে প্রথমে কালাসোনার চর বলে আর কি, সে চর পার হয় গাইবান্ধার অবরুদ্ধ এলাকায় বাঁধ আছে, বাঁধ পার হয় ভিতরে ঢুকি। ওইটার প্রত্যেকটা গ্রামই ভাসমান ছিল। আর যোগাযোগ ব্যবস্থাটা ছিল হচ্ছে রংপুর বগুড়া যে হাইওয়ে, সেই হাইওয়ে থেকে একটা রাস্তা গেছে হচ্ছে গাইবান্ধাতে। আমরা তখন পরিকল্পনা করি যে ওই গাইবান্ধার যে দুইটা কাঠের ব্রিজ ছিল, ওই কাঠের ব্রিজ উড়ায় দিলে গাইবান্ধার সাথে ওদের যোগাযোগটা বন্ধ হয়ে যাবে। ওই ব্রিজগুলো পাহারা দিত রাজাকারেরা। যখন এই রাজাকারেরা পাহারা দিতেছে, ব্রাশ ফায়ার করার পরে ওরা সবাই পালায় চলে যায়। তখন আমরা 10-15 মিনিটের মধ্যে প্রত্যেকটা ব্রিজের পায়ের সাথে, কাঠের ব্রিজ পায়ের সাথে এক্সপ্লোসিভগুলো লাগায় দূরে এসে ডেটোনেটরে আগুন দিয়ে ব্রিজটা উড়ায় দেয়। এতে আমাদের যেটা সুবিধা হয়, অন্তত কিছুদিনের জন্যে হাইওয়ের সঙ্গে গাইবান্ধা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখানে আরও একটা কাজ আমরা করি, সেটা হচ্ছে যে ওয়াবদা বাঁধ আছে, বাঘাবাড়ি পর্যন্ত যে বাঁধ, এই বাঁধটা উড়ায় দেওয়ার চেষ্টা করি। এইটা আর একটা যুদ্ধ ছিল, যেটা ব্যর্থ যুদ্ধ। দেশ যখন স্বাধীন হয়েছে, সে রূপকথার নায়কের মতো আমাকে দেখার জন্য লোকজন আসছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে নতুন ধান আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে উৎপাদিত আমন ধান ব্যবসায়ীরা মোকামে নিয়ে আসছেন, তবে অনেকটা কেনা দামেই তাদের ধান বিক্রি করতে হচ্ছে। আর চালকল মালিকরা বলছেন, মোকামে নিয়ে আসা ধান ভেজা হওয়ায় দাম কিছুটা কম। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ধানের মোকাম কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ হাওড়াঞ্চলে উৎপাদিত আমন ধান নিয়ে নদীপথে কৃষক ও ব্যবসায়ীরা মোকামে আসছেন। লাভের আশায় ধান নিয়ে আসলেও কেনা দামে তা বিক্রি করতে হচ্ছে বলে জানান তারা। বর্তমানে প্রতিমন ধান প্রকারভেদে 1200 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে চালকল মালিক ও আড়তদাররা জানান, মোকামে নিয়ে আসা ধান ভেজা হওয়ায় দাম কিছুটা কম। বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন মন দাইয়া ধান কমাইতেছে, বিঘা ধান পাটিরা সেখানে বাজার থেকে ডাউনে আছে, চাল বেচতে পারতেছে না, পাটি দাম যা পাটিও করতে না। এলসি চাউল আসার কারণে ঢাকা থেকে বা দূর দূরান্ত থেকে যে আমাদের পাটিগুলো আগে চাউল নিত, তারা ওইরকম ভাবে নিতেছে না। কৃষকদের কাছ থেকে বেশি দামে ধান কিনতে হচ্ছে জানিয়ে চালকল মালিক সমিতির সেক্রেটারি জানান, বর্তমান বাজার মূল্যে ধান কিনে তাদের লাভ হচ্ছে না। এরকম করতেছে না, দাম আমি বুঝেছি, এত দাম হয়েছে শুনছি, দাম প্রচুর ফলন হয়েছে, ফলন ভালো হয়েছে। এরপর তো দানে কৃষকে আমরা ফালা থেকে বিক্রি করে দিচ্ছি। ধান চালের বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টরা তৎপর হবেন, এমনটাই প্রত্যাশা সবার। নাদিরা সুলতানা, RTV। আমন ধান ঘরে তোলায় এবং বেচা বিক্রির বিষয়ে জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজুর রহমান পায়েল। পায়েল, ধান বেচা কেনার বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। পায়েল, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? পায়েল, ধান বেচা কেনার বিষয়ে একটু শুনতে চাই। মোকামে কিন্তু আশুগঞ্জ, যে মোকামে হবিগঞ্জ, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হাওড় অঞ্চল, দেশের বিভিন্ন অঞ্চল ধান কিন্তু এই মোকামে আসতে শুরু করেছে।
আমি এখানে যে ব্যাপারীর সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যে বিষয়টা জানিয়েছে যে তারা এবার যে ধানের দাম কি যে দামে কিন্তু ধান বিক্রি করে তারা তেমন একটা লাভবান হচ্ছে, তারা কিনা দামে এই ধান মোকামে বিক্রি করতে হচ্ছে। আমি এখানকার যে চাল কল মালিকদের সাথে কথা বলেছি, তারা আমার যে বিষয়টি জানিয়েছেন যে এখন থেকে তারা এই মোকাম থেকে কাঁচা ধান 1100 থেকে 1200 টাকা এবং শুকনো ধান 1300 থেকে 1500 টাকা দরে তারা কিনছেন। তারা কিছুটা কম দাম কিনছেন, যে বিষয়টা জানিয়েছেন যে তারা সরকার যেহেতু বাইরে থেকে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে, তাই তারা কিছুটা দাম কম কেনার কারণে মূলত এখানকার যে ধানের বাজারটা কম। আরেকটা যে কারণ দিয়েছে যে এখন যে নতুন ধান আসছে সেই ধানগুলো বেশিরভাগই কিন্তু কাঁচা ধান হওয়াতে তারা যে মিল যে চাল উৎপাদন কম হচ্ছে, তাই এই কারণেও কিছুটা চাল দাম তারা কম সংগ্রহ করছেন। এই বাজারে প্রতিদিন 30 থেকে 40 হাজার মন ধান সংগ্রহ করছেন, বিক্রি হয় কিন্তু এই বাজারে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাতে কিন্তু যে কৃষি জমি, এই জমির প্রায় 70 থেকে 80% জমি কিন্তু কাটা হয়ে গেছে। আর যে 20 ভাগ আছে তারা কয়েকদিন ভিতরে ধান কাটা শেষ হয়ে যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। পায়েল, আপনাকে ধন্যবাদ। পরের খবরে যাব। হরিণ শিকার ও পাচারের নিরাপদ রুট বরগুনার পাথরঘাটার বিভিন্ন এলাকা। বন বিভাগ সহ বিভিন্ন বাহিনী প্রায় অভিযান চালালেও দুষ্কৃতকারীরা ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায়। স্থানীয়রা বলছেন, বনজ সম্পদ রক্ষায় নিয়োজিতদের অনেকেই এই অপকর্মের সঙ্গে জড়িত, আর এই সম্পদ রক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। দৃশ্যটি দেখে মনে হতে পারে কোনো জেলে কিংবা শ্রমিক জরুরি কিছু তৈরিতে ব্যস্ত। কাজের সুবিধার্থে শুনশান নীরবতা আর বুনো পরিবেশকে বেছে নিয়েছেন। আসল বিষয়টি হলো হরিণ শিকারের জন্য ভাত তৈরির কাজে ব্যস্ত তিনি। ছদ্মবেশী এ শিকারী জানান তার উদ্দেশ্যের কথা। পদ্মা আছে কিছু লোক আমরা একসাথে করে দড়ি ধরার পরে হরিণ বাজু বা শুকর। দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনার পাথরঘাটা একটি উপকূলীয় উপজেলা। নদী, সাগর, বন সব মিলিয়ে নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ এ উপজেলাটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। সুন্দরবনের খুব কাছে হওয়ায় পর্যটকরাও উপভোগ করতে পারেন নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। অথচ দীর্ঘদিনেও খুব একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি এ উপজেলায়। এ উপজেলার বনাঞ্চল লালদিয়া ও সুন্দরবনের ভেতর থেকে নির্বিচারে শিকার হচ্ছে হরিণ। পাচার হচ্ছে হরিণের মাংস, চামড়া, শিং, হাড় সহ বিভিন্ন অংশ। সংশ্লিষ্টদের তথ্য মতে বনাঞ্চলে সক্রিয় রয়েছে প্রায় 30টি চক্র। প্রতি বছর তাদের হাতে মারা পড়ছে অন্তত 9,500 হরিণ। বন রক্ষকদের কতিপয় কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে দীর্ঘদিন ধরে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। মাঝে মধ্যে নৌবাহিনী, কোস্টগার্ড, বন বিভাগের অভিযানে 2-1 আটক কিংবা মালামাল জব্দ হলেও তা খুবই নগণ্য। আমাদের এই অঞ্চলে গড়ে ওঠা হরিণ শিকারীরা কিন্তু এখন বর্তমানে বেপরোয়া হয়ে উঠছে। এই হরিণ ধরার ফাঁদ, তারপরে মাংস ইত্যাদি ইত্যাদি জব্দ করে, কিন্তু আসলে যারা হরিণ শিকারী তাদেরকে কোনো রকমের কোনো সময় বাহির সাইডের যত মানুষ বা ওই রাস্তার গড়কুলের মানুষ এরা প্রায় জড়িত। বন ও বনজ সম্পদ রক্ষায় সব রকম ব্যবস্থা নেওয়ার কথা জানান এ উপজেলা কর্মকর্তা। বিভিন্ন সময় দেখা যায় যে হরিণ পাওয়া যাচ্ছে, হরিণের মাংস পাওয়া যাচ্ছে। তো এই বিষয়গুলো যখনই যেটা পাওয়া যাচ্ছে তো সেই বিষয়গুলো হলো আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় সংশ্লিষ্টরা আরও কঠোর হবে, এমনটাই চাওয়া স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV। শীত বাড়ছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। দেশের সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। পঞ্চগড়ে ভোরে ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারপাশ। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। দিনাজপুরে 3 দিন ধরে সূর্যের দেখা নেই। বিভিন্ন স্থানে কাঠ খড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ। জেলার হিলিতে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ঠাকুরগাঁওয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সবচেয়ে দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঠান্ডা বাতাস এবং কুয়াশার কারণে নওগাঁও বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। আর এদিকে ঘন কুয়াশার কারণে বুধবার রাত 12টা থেকে আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ আছে। এছাড়া ভোর রাত 3টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ
পথেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে মাছ নদীতে 4টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন আপনার এখানে? জি রেদওয়ানা, প্রথমে জানিয়ে রাখি যে আজকে কিন্তু সকাল 9টায় তাপমাত্রা এখানে 12.6 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আমরা গত 3 দিন ধরে এখানে সূর্যের দেখা মিলছে না এই পঞ্চগড়ের প্রকৃতিতে। যদিও কি ঝুঁকি মারছে, সূর্যের আলো নেই এবং রোদের কোনো উত্তাপ নেই। আর একটি বিষয় হচ্ছে যে আজকে সকালের যে চিত্র সেটি হচ্ছে যে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে আছে এবং পুরোপুরি একটা শীতের আমেজ শুরু হয়েছে। যদিও ঋতু পরিক্রমায় আরো 3 দিন বাকি আছে শীতকাল আসতে, তবে আজকের যে ঠান্ডাটি অনুভূত হচ্ছে যে গায়ে কাটা বিঁধলে যেই রকম ঠান্ডা, সেরকমই একটি ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা আসলে অনেকটা বেড়ে গেছে। আমরা দেখেছি যে সকাল থেকেই রাস্তাঘাটে মানুষ কিন্তু আসলে খুব কম চলাফেরা করছে, জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না। যে মানুষগুলো আসলে শীতকে উপেক্ষা করে বের হচ্ছে তারা আসলে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ এবং জরুরি প্রয়োজন। আমরা দেখেছি যে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু উপস্থিতি অনেকটাই কমে গেছে, শিশুরা কিন্তু বাসা থেকে বের হচ্ছে না। আরেকটি বিষয়, শীত এলেই এখানে কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষ যারা আছে, দরিদ্র শীতার্ত যারা আছে, নদী পাড়ের যারা ছিন্নমূল মানুষ আছে, তাদের কিন্তু দুর্ভোগ বেড়ে যায়। কারণ শীতার্ত হয়ে থাকা শীতে কিন্তু তারা এখন কাঁপছে। তো সব মিলিয়ে বলা যায় যে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। পঞ্চগড়বাসী কিন্তু এখন পর্যন্ত সূর্যের আলোর জন্য অপেক্ষা করছে। রেজওয়ানা, এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ তথ্য। রেজওয়ানা। হারুন, ধন্যবাদ আপনাকে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাই কমিশন স্থাপন করা হচ্ছে। এ সংক্রান্ত এক প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ওয়েলিংটনে বাংলাদেশের হাই কমিশন স্থাপিত হলে নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের কাছে সরাসরি দূতাবাসের সব ধরনের কনসুলার সেবা পৌঁছানো সহজ এবং সাশ্রয়ী হবে বলে জানিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। বিস্তারিত ইফতেশামুল গনির রিপোর্টে। পাহাড় ও সমুদ্রের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দেশ নিউজিল্যান্ড। দ্বীপ দেশটিতে বসবাস করছেন প্রায় 10,000 বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন প্রায় 1,000 বাংলাদেশি ছাত্রছাত্রী। এবার অন্তর্বর্তী সরকারের হাত ধরে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে স্থাপন করা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন। এটি স্থাপিত হলে নিউজিল্যান্ড প্রবাসী বাঙালিদের কাছে সরাসরি দূতাবাসের সব ধরনের কনসুলার সেবা পৌঁছানো সহজ ও সাশ্রয়ী হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হাসান নাসির মনে করেন, ওয়েলিংটনে বাংলাদেশ হাই কমিশন স্থাপিত হলে শিক্ষা, বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। নিউজিল্যান্ডে বসবাসকারী যারা আছে এবং ছাত্র যারা লেখাপড়া করছে তাদের স্বার্থে আমাদের ওখানে একটা এমবাসি হওয়া দরকার। আমাদের ব্যবসায়ীদেরকে খুঁজে বের করতে হবে যে আমরা কি কি সুযোগ সেখান থেকে নিতে পারি, আমাদের কি কি পণ্য সেখানে আমরা পাঠাতে পারি। সেই সাথে সেখানে অধ্যয়নরত শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিদের সুযোগ সুবিধা বাড়বে বলে মত সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদের। অস্ট্রেলিয়াতে একাধিক মিশন আছে, সেই জন্য হয়তো এটা মনে করা হয়েছে ওইখান থেকে ছেড়ে ফেলা যায়। হচ্ছে, কাজ চলছে, কিন্তু যদি সরাসরি নিউজিল্যান্ড এখানে মিশন খোলে তাহলে সেটা এই কাজটি আরো সহজ হবে লোকজনের জন্য। নিউজিল্যান্ডে বাংলাদেশি পণ্যের জন্য সম্ভাবনাময় বাজার হতে পারে বলেও মত দেন উভয় বিশেষজ্ঞ। ইফতেশামুল গনি, RTV, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় স্বামী স্ত্রী সহ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। বুধবার সন্ধ্যায় উপজেলার ডুবালিয়াপাড়া ও কাশর এলাকা থেকে ভালুকা মডেল থানা পুলিশ 3 জনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন দিনাজপুরের ঘাগড়াগাছি গ্রামের মফিজুর রহমান সাগর ও তার স্ত্রী নেত্রকোনার রেহনা আক্তার নূপুর।
নিহত আরেকজন সোনালী আক্তার, তার বাড়ি কিশোরগঞ্জে। ভালুকা মডেল থানার পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, নিহতরা ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় চাকুরি করতেন। বুধবার সন্ধ্যার দিকে কাশর এলাকা থেকে সোনালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ডুবালিয়াপাড়া এলাকা থেকে সাগর ও নুপুরেরও ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে তারা আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ, বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র 12 দিনের মরু ঝড়ে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রিত অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে দেশটিতে হামলা জোরদার করেছে ইসরায়েল। সর্বশেষ 48 ঘণ্টায় দেশটির রাজধানী দামেস্ক ছাড়াও হোমস, তার্তাস, পালমিরা, লাতাকিয়া, দেইর আজোরের মতো শহরে অন্তত 480টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলার লক্ষ্য ছিল দেশটির যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি, সামরিক যান, বিমান বিধ্বংসী অস্ত্র উৎপাদন কারখানা, অস্ত্রাগার সহ বিভিন্ন সামরিক স্থাপনা। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় যে কোনো মূল্যে রাসায়নিক স্থাপনা রক্ষা এবং সিরিয়াকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছে বিদ্রোহী দলপতি আহমেদ আল শারা। ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া, তুরস্ক, মিশর, কাতার, সৌদি আরব সহ বিভিন্ন দেশ। আগামী বছরের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছে দেশটির FBI প্রধান ক্রিস্টোফার রে। বৃহস্পতিবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বুধবার FBI এর অভ্যন্তরীণ এক বৈঠকে রে ঘোষণা দেন যে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে FBI এর পরবর্তী প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেছেন। আফগানিস্তানের কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে এক আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী হাজি খলিলুর রহমান হাক্কানি নিহত হয়েছেন। গেল বুধবার এই ঘটনাটি ঘটে। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এবারই প্রথম তালেবানের শীর্ষ পর্যায়ের কোনো নেতা নিহত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন সূত্র বলেছে, হাক্কানি তার কার্যালয় থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে এই হামলা চালানো হয়। এ ঘটনায় আরও 6 জন নিহত হয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা UNRWA কে সাহায্যের বিষয়ে ভোট অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রস্তাবের পক্ষে 158 এবং বিপক্ষে ভোট পড়ে 9টি। ভোটদানে বিরত ছিল 13টি দেশ। এদিকে জাতিসংঘের যুদ্ধবিরতির প্রচেষ্টা উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ উপত্যকাটিতে বর্বর হামলা চালিয়ে 19 ফিলিস্তিনিকে হত্যা করেছে IDF। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে 44,800। অব্যাহত এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত 1,06,257 ব্যক্তি। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খেলার খবর, 2034 সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। এক ভার্চুয়াল সভায় এমনটি জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গেল অক্টোবরে স্বাগতিক হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ফলে আয়োজক হওয়ার পথে মধ্যপ্রাচ্যের দেশটির সম্ভাবনা বেড়ে যায়। এবার সেটি চূড়ান্ত হলো ফিফার সভায়। এদিন ফিফা আরও জানায় 2030 সালের বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল মিলে। এছাড়াও বিশ্বকাপের 100 বর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন নিয়ে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। প্রথম 2 ম্যাচে হার নিয়ে সিরিজ হাত ছাড়া করেছে মিরাজের বাহিনী। শেষ ম্যাচে জয় নিয়ে সম্মান রক্ষা করতে চায় টিম টাইগার্স। এদিকে ওয়ানডে সিরিজ নিশ্চিত হওয়ায় ফুরফুরে মেজাজে ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ 2টি ওয়ানডে সিরিজেই বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল ক্যারিবিয়ানরা। তো সেই স্বাদটা এবার বাংলাদেশকে ফিরিয়ে দিতে চায় শাই হোপের বাহিনী।
কক্সবাজার ভ্রমণ শেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ঢাকায়। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকাবাসীর জন্য রাজধানীর বসুন্ধরা শপিং মলে প্রদর্শিত হবে ট্রফিটি। এরপর সাবেক এবং বর্তমান ক্রিকেটার এবং বোর্ড কর্তাদের জন্য 13 ডিসেম্বর ট্রফি যাবে হোম অফ ক্রিকেট শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সেখানে বাংলাদেশ পর্ব শেষ করে ট্রফি উড়বে দক্ষিণ আফ্রিকায়। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং ভারত ঘুরে ফিরবে আয়োজক দেশ পাকিস্তানে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।